ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ভৌতালোক বিজ্ঞান মানে ফিজিক্যাল অপটিক্সের ইন্টারফারেন্স চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল কোশ্চেন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা। তাহলে প্রথমে আসি ফার্স্ট কোশ্চেনে। আলোক তরঙ্গ শূন্য মাধ্যমে গমনশীল, কিন্তু শব্দ তরঙ্গ গমনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় কেন? আলোক তরঙ্গ তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের কম্পনের জন্য এই তরঙ্গের চলাচল ঘটে। আর তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের কম্পন তো বায়ু বা শূন্য মাধ্যমে হতে পারে, তাহলে আলোক তরঙ্গ বায়ু বা শূন্য মাধ্যমে চলাচল করতে পারে। কিন্তু শব্দ তরঙ্গ হলো স্থিতিস্থাপক তরঙ্গ। স্থিতিস্থাপক তরঙ্গ মানে কোনো জড় মাধ্যম অবশ্যই প্রয়োজন। শব্দ তরঙ্গের বিস্তারের জন্য কোনো জড় মাধ্যমের অবশ্যই প্রয়োজন। জড় মাধ্যম বলতে কঠিন, তরল, গ্যাস, এদের মধ্যে যে কোনো, কারণ ওই মাধ্যমের কণাগুলির কম্পনের মাধ্যমেই শব্দ তরঙ্গ অগ্রসর লাভ করে। তাহলে বোঝা গেল যে আলোক তরঙ্গ বায়ু বা শূন্য মাধ্যমে চলাচল করতে পারে, কিন্তু শব্দ তরঙ্গ চলাচলের জন্য অবশ্যই মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে এরকম ছোট করে লিখে নেব। নেক্সট কোশ্চেন নাম্বার 2। আলোক উৎস অসীমে থাকলে তরঙ্গমুখের আকার কেমন হয়? আলোক উৎস অসীমে যদি থাকে, আলোক উৎস অসীমে আছে মানে উৎসের কাছে যে তরঙ্গমুখ পাবো সেটা গলীয় হবে, উৎসের কাছে গলীয় হবে, কিন্তু যত দূরে যাব তত তরঙ্গমুখ মানে ওই গোলকের ব্যাসার্ধটা যত বাড়বে তত তরঙ্গমুখটা সমতল হওয়ার দিকে যাবে, এবং বহু দূর চলে আসার পর এই তরঙ্গমুখটা একদম পুরোটাই সমতল হয়ে যাবে। বিরাট বড় গোলকের কোনো একটা অংশ সমতল, সেই অনুযায়ী আর কি, সেই অনুযায়ী তাহলে তখন এটা সমতল তরঙ্গমুখ হয়ে যাবে। উত্তর হলো তাহলে সমতল তরঙ্গমুখ। নেক্সট কোশ্চেন নাম্বার 3। উত্তর লেন্সের ফোকাস বিন্দুতে আলোক উৎস রাখলে লেন্স থেকে নির্গত আলোর তরঙ্গমুখ কি রকম হবে? তাহলে উত্তর লেন্সের ফোকাসে যদি আলোক উৎস রাখা হয়, তার থেকে নির্গত তরঙ্গগুলি যারা লেন্সে গিয়ে পড়বে, লেন্স কর্তৃক প্রতিসরণের পর সমান্তরাল রশ্মিতে পরিণত হবে, আর সমান্তরালভাবেই বহুদূর পর্যন্ত চলে যাবে। তার মানে তখন এখানে যে তরঙ্গমুখ পাওয়া যাবে, সেই তরঙ্গমুখটা সমতল আকৃতির পাওয়া যাবে। তাহলে উত্তর লেন্সের ফোকাসে কোনো বস্তু থাকলে লেন্স কর্তৃক প্রতিসরণের পর তরঙ্গমুখের আকার হবে সমতল। তার মানে 2 নম্বর 3 নম্বর দুটি কোশ্চেনের উত্তর হলো সমতল তরঙ্গমুখ। কোশ্চেন নাম্বার এবার 4। আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গমন করলে তার বেগ কমে। বেগ কমার ফলে কি আলোক তরঙ্গ দ্বারা বাহিত শক্তি হ্রাস পায়? আমরা ক্লাস 11-এর ওই ওয়েভ অ্যান্ড অসিলেশন ইউনিটে ওখানে পড়েছি যে তরঙ্গ যে শক্তিটা বহন করে সেটা বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক। তার মানে বিস্তারের সঙ্গে সম্পর্কিত, এক কথায় বিস্তারের সঙ্গে সম্পর্কিত। তরঙ্গ যে শক্তি বহন করে সেটা বিস্তারের সঙ্গে সম্পর্কিত, বেগের সঙ্গে সম্পর্কিত নয়। এটা তো মেকানিক্সের মতো হাফ mv² করে ভাববো না। যেহেতু আলোক তরঙ্গ যে
আলোক তরঙ্গ যে শক্তি বহন করে সেই শক্তিটি তরঙ্গের বিস্তারের উপর নির্ভর করে, তরঙ্গের বিস্তারের উপর নির্ভর করে। তাই বেগ কমে যাওয়ার ঘটনা, বেগ কমে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে বেগ কমে যাওয়ার ঘটনা, এটা আলোক তরঙ্গ দ্বারা বাহিত শক্তির উপরে কোনো প্রভাব ফেলবে না। যদি বিস্তারের চেঞ্জ হতো তাহলে বটে। তাহলে লেখাটা সেরকম করে নিতে হবে যে বিস্তারের সঙ্গে সম্পর্কিত, বেগের সঙ্গে সম্পর্কিত নয়। তাই জন্য এক্ষেত্রে আলোক তরঙ্গ দ্বারা বাহিত শক্তি হ্রাস পাবে না। দেখো সেরকম লিখে নিলাম। আমরা জানি তরঙ্গ যে শক্তি বহন করে তা তরঙ্গের বিস্তারের উপর নির্ভর করে, তার বেগের উপর নয়। অর্থাৎ আলোক তরঙ্গের বেগ হ্রাস পেলেও তরঙ্গ দ্বারা বাহিত শক্তি হ্রাস পায় না। নেক্সট কোশ্চেন নাম্বার 5, শব্দ তরঙ্গের ব্যতিচার হয় কি? উত্তর হলো হ্যাঁ, শব্দ তরঙ্গের ব্যতিচার ঘটে। কারণ ব্যতিচার অনুদৈর্ঘ্য তরঙ্গ বা তির্যক তরঙ্গ সকল প্রকার তরঙ্গেরই ব্যতিচার হয়। তাহলে সেই হিসাবে বলতে পারি শব্দ তরঙ্গ তো অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাহলে সেই হিসাবে বলতে পারি শব্দ তরঙ্গেরও ব্যতিচার ঘটবে। এবার আসি কোশ্চেন নাম্বার 6, ব্যতিচারের দুটি তরঙ্গ পরস্পরের শক্তি বৃদ্ধি করলে ঘটনাকে কি বলে? পরস্পরের শক্তি বৃদ্ধি করা মানে হচ্ছে উজ্জ্বল পটির গঠন করবে, অর্থাৎ এখানে গঠনমূলক ব্যতিচার বলবে, এটাকে গঠনমূলক ব্যতিচার বলে। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বলে। আর যদি ব্যতিচারের দুটি তরঙ্গ পরস্পরের শক্তিকে বিনাশ করে বা শক্তি নষ্ট করে, তাহলে সেই ঘটনাটিকে বলে ধ্বংসাত্মক ব্যতিচার, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7, একদেশতাবিহীন ব্যতিচার ঝালর কি? একদেশতাবিহীন ব্যতিচার ঝালর, নন লোকালাইজড। ব্যাপারটা কিরকম দেখো, এখানে দুটো সুসংগত উৎস, ধরো S1 এবং S2, দুটি সুসংগত উৎসতে তরঙ্গগুলি তার সামনের অঞ্চলটিতে উপরিপাতিত হয়, সামনের অঞ্চলটিতে উপরিপাতিত হয়। এখন পর্দাটিকে যদি এই অবস্থানে আছে তখন ব্যতিচার পাওয়া গেল, অর্থাৎ এখানে উজ্জ্বল পটি, এখানে অন্ধকার পটি, এরকম আবার উজ্জ্বল পটি, তারপরে অন্ধকার পটি পাওয়া গেল। আবার যদি পর্দাটিকে সামনের দিকে কোনো একটা অবস্থানে নিয়ে আসি, সামনে আগিয়ে নিয়ে আসি, তাহলেও দেখব যে ব্যতিচার ঝালর গঠিত হয়েছে পর্দাতে। বা যদি পিছিয়ে কোনো অবস্থানে নিয়ে যায়, তাহলেও দেখব যে ওই পর্দাতে ব্যতিচার ঝালর গঠিত হয়েছে। অর্থাৎ একটি বিশেষ অবস্থানে, পর্দার একটি বিশেষ অবস্থানের জন্যই কেবল ব্যতিচারটাকে পাবো, ব্যাপারটা তা নয়। মানে লোকালাইজড নয়, একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নয়। এইখান থেকে ওই উৎসগুলি সামনের অঞ্চলের সব স্থানটাতেই, উৎসগুলির সামনের অঞ্চলের সব স্থানটাতেই উপরিপাত ঘটবে আর হচ্ছে ব্যতিচার ঝালর পাওয়া যাবে। মানে একটি বিশেষ জায়গাতে শুধু পাবো, এখানে পাবো না তা নয়, সব স্থানেই পাবো। তাই জন্য বলা হয় ব্যতিচার হলো, ব্যতিচারে একদেশতাবিহীন ব্যতিচার ঝালর পাওয়া যায়। তাহলে এর মতো করে লিখে নিতে হবে। সুসংগত উৎসদ্বয়ের সামনে যে কোনো অবস্থানেই পর্দা স্থাপন করা হোক না কেন, পর্দার উপর ব্যতিচার ঝালর গঠিত হয়। অর্থাৎ ব্যতিচার ঝালর কোনো বিশেষ স্থানে সীমাবদ্ধ নয়। এরূপ ব্যতিচারকে একদেশতাবিহীন ব্যতিচার বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র ব্যতিচার পরীক্ষায় ব্যতিচার চিত্রের উপর নিম্নলিখিত ক্রিয়াগুলির কি প্রভাব পড়বে? 1 নম্বর আছে পর্দা ছিদ্রগুলি থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, আর 2 নম্বর ছিদ্রগুলির পরস্পরের মধ্যকার দূরত্ব বাড়িয়ে দেওয়া হলো। প্রথমত বলি যে এখানেতে যে ব্যতিচার ঝালর গঠিত হবে, একটা উজ্জ্বল পটি আর একটি অন্ধকার পটি মিলে যে ব্যতিচার ঝালর তার প্রস্থ, ব্যতিচার ঝালরের প্রস্থ, এটাকে x বার বলছি, x বার।
আচ্ছা, এবার ওই উৎস দুটির মধ্যে দূরত্ব একে আমরা 2d ধরছি, ছোট হাতের ডি। উৎস থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি। তাহলে এক্স বারের ভ্যালুটা কত হয়? তাহলে এই এক্স বারের ভ্যালুটা হয় ক্যাপিটাল ডি ল্যামডা বাই 2d। এই ব্যতিজাত ঝালরের এই সূত্রটাকে নিয়ে আসতে হবে, তবে যে এই দুটো বিষয়ই ব্যাখ্যা করা যাবে। তাহলে আগে ওই সূত্রটি লিখে নিই। আচ্ছা, ডি, ক্যাপিটাল ডি, স্মল ডি, ল্যামডা, এরা যে চিহ্নগুলি যে অর্থ বহন করে বললামই। উৎস দুটির মধ্যে দূরত্ব 2d, উৎস দুটি থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি, আর ল্যামডাটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডাটাও লিখে নিতে হবে। এবার দেখো, ছিদ্রগুলির পর্দা ছিদ্রগুলির থেকে দূরে সরিয়ে দেওয়া হলো। তার মানে পর্দার থেকে ছিদ্রগুলি থেকে পর্দাকে দূরে সরানো হলো, মানে ক্যাপিটাল ডি এর মানটা বাড়ানো হলো। তাহলে ক্যাপিটাল ডি এর মানটা বৃদ্ধি করা হলো, আর অন্য কিছু নয়। ক্যাপিটাল ডি এর মানটা বৃদ্ধি করা হলে কি হবে? এক্স বারের মানটা বাড়বে, তাই না? তাহলে এক্স বারের মানটা বাড়বে, অর্থাৎ ব্যতিচার ঝালরের প্রস্থের মান বৃদ্ধি পাবে। তাহলে এইটুকুই লিখে নিই। ডি এর মান বৃদ্ধি পাবে, তাহলে সমীকরণ থেকে দেখতে পাচ্ছি এক্স বারের মান বৃদ্ধি পাবে, এটা ব্যতিচার ঝালরের প্রস্থের মান বৃদ্ধি পাবে। এবার 2 নম্বরে আসি। ছিদ্রগুলি পরস্পরের মধ্যকার দূরত্ব বাড়িয়ে দেওয়া হলো। ছিদ্রগুলির পরস্পরের মধ্যকার দূরত্ব বাড়িয়ে দেওয়া হলো মানে এই 2d এর মানটা বৃদ্ধি করা হলো, 2d। তাহলে 2d এর মান বৃদ্ধি করা হলো, তাহলে 2d আর এক্স বার এরা কেমন করে সম্পর্কিত আছে? এক্স বার ভ্যারিজ আজ 1/2d, তাই না? তাহলে 2d এর মানটা বাড়লে এক্স বারটা কমবে, অর্থাৎ এক্ষেত্রে ব্যতিচার ঝালরের প্রস্থ হ্রাস পাবে। তাহলে তার মতো আবার 2 নম্বরটাকে লিখে নিতে হবে। 2d এর মান বৃদ্ধি পাবে, সমীকরণ হতে দেখা যায় এক্স বারের মান হ্রাস পাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9। ইয়ংয়ের পরীক্ষায় ছিদ্র দুটির মধ্যে দূরত্ব এবং পটির বেধের মধ্যে লেখচিত্র কিরূপ? তাহলে ছিদ্র দুটির মধ্যে দূরত্ব মানে 2d, ডিটা স্মল লেটারে, এবং পটির বেধ মানে এক্স বার, এদের মধ্যে সম্পর্ক। তাহলে আগে এক্স বার ইকাল টু ক্যাপিটাল ডি ল্যামডা বাই 2d, এটা লিখে নিই। এক্স বার ইকাল টু ক্যাপিটাল ডি ল্যামডা বাই 2d। তার মানে এখান থেকে পাচ্ছি আমরা এক্স বার ভ্যারিজ আজ 1/2d, বা এখান থেকে আরেকটু আগিয়ে বলো এক্স বার ইন্টু 2d ইকাল টু কনস্ট্যান্ট। তাহলে দেখো, দুটি ভেরিয়েবল এর গুণফল ধ্রুবক, দুটি ভেরিয়েবলের গুণফল ধ্রুবক, যাদের একটিকে এক্স অক্ষ বরাবর মানে 2d এটাকে এক্স অক্ষ বরাবর, এবং এক্স বার এটাকে ওয়াই অক্ষ বরাবর প্রকাশ করলে লেখচিত্রটাতে আয়তাকার পরাবৃত্তের ন্যায় হবে। এটাতে আয়তাকার পরাবৃত্তেরই সমীকরণ, এক্স ওয়াই ইকাল টু কনস্ট্যান্ট, আয়তাকার পরাবৃত্তের সমীকরণ। তাহলে তার মতো লেখচিত্রটি হয়ে গেল আয়তাকার পরাবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। নেক্সট কোশ্চেন নাম্বার 10। ইয়ংয়ের পরীক্ষায় ছিদ্র দুটির মধ্যে দূরত্ব 3 গুণ করলে ঝালরের প্রস্থ কত গুণ হবে? তাহলে প্রথমে আবার আমাদেরকে লিখে নিতে হবে প্রস্থ এক্স বার ইকাল টু ক্যাপিটাল ডি ল্যামডা বাই 2d। এবার ছিদ্র দুটির মধ্যে দূরত্ব মানে 2d, এই 2dটাকে 3 গুণ করা হবে। তাহলে পরিবর্তিত ক্ষেত্রে ছিদ্র দুটির মধ্যে দূরত্ব 3 ইন্টু 2d, তখন ঝালর প্রস্থ x1 বার করে দিই, x1 বার ইকাল টু হবে ক্যাপিটাল ডি ল্যামডা বাই 3 ইন্টু 2d।
তার মানে 1/3 ইন্টু এক্স বার, 1/3 ইন্টু এক্স বার এর মানে কি হলো তাহলে 1/3 হয়ে গেল। তার মানে পরিবর্তিত ক্ষেত্রে ব্যতিচার ঝালরের প্রস্থ বা তখন অতএব তখন ব্যতিচার ঝালরের প্রস্থ প্রাথমিক প্রস্থের 1/3 হবে। এবার কোশ্চেন নাম্বার 11, ব্যতিচার ঝালরের প্রস্থের উপর আলোর বর্ণের সম্পর্ক কি? ব্যতিচার ঝালরের প্রস্থের উপর আলোর বর্ণের সম্পর্ক, তাহলে এখন ঝালরের প্রস্থ x বার ইকুয়াল টু ক্যাপিটাল ডি ল্যামডা বাই 2d লিখে নিলাম। ডি মানে উৎস দুটি থেকে পর্দার দূরত্ব, 2d মানে ছিদ্র দুটির মধ্যে দূরত্ব, আর ল্যামডা ইকুয়াল টু, এবার এখানে একটা আলাদা করে কথা বলে রাখি, বর্ণ বোঝা যাবে তার তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী, বা বর্ণটা একটা আলোর বর্ণটা ঠিক হবে তার তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হলে অ্যাকচুয়ালি বর্ণ পরিবর্তিত হয়। আবার দেখো তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হলে ব্যতিচার ঝালরের প্রস্থও পরিবর্তিত হয়। এবার ল্যামডার মানটা যদি বাড়ে, ল্যামডার মান বৃদ্ধি পায়, যদি বৃদ্ধি পায় মানে বেগুনি থেকে লালের দিকে যদি কালারটা যায়, তাই না, তার মানে বৃদ্ধি পাওয়া। বেগুনি অ্যাপ্রক্সিমেটলি 4000 অ্যাংস্ট্রম, লাল মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 8000 অ্যাংস্ট্রম। তাহলে বেগুনি থেকে লালের দিকে যদি কালারটা যায়, অর্থাৎ ল্যামডার মান যদি বৃদ্ধি পায় তাহলে এক্স বারটা বাড়বে, ব্যতিচার ঝালরের প্রস্থ বাড়বে। আবার যদি উল্টোটা হয় যে ল্যামডার মান হ্রাস পায়, অর্থাৎ কালারটা লাল থেকে বেগুনির দিকে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে ল্যামডার মান হ্রাস পেলে এক্স বারের মানটা কমবে, অর্থাৎ ব্যতিচার ঝালরের প্রস্থ কমবে। তাহলে এই কথাটি শর্টে লিখে নেব। নেক্সট কোশ্চেন নাম্বার 12, ইয়ংয়ের পরীক্ষায় হলুদ আলোর পরিবর্তে নীল আলো ব্যবহার করলে ব্যতিচার ঝালরের কি পরিবর্তন হবে? তাহলে হলুদ আলো তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। তার মানে হলুদ থেকে নীল এর মানে হলো ল্যামডার ভ্যালুটা কমবে, ল্যামডা কম হবে। তাহলে ল্যামডা কম হলে এক্স বারের কেমন পরিবর্তন হয় সেটা প্রথমে এক্স বার ইকুয়াল টু ক্যাপিটাল ডি ল্যামডা বাই 2d, ডি বলতে পর্দা থেকে উৎস থেকে পর্দার দূরত্ব আর দুটি উৎসের মধ্যে দূরত্ব 2d, এটা তো জানোই। তাহলে এই সম্পর্কটা লিখি আগে, তারপর ল্যামডার মানটা কম হবে বলবো, ল্যামডার মানটা কম হলে এক্স বারের মানটাও কমবে সেটা বলবো। তাহলে লিখে নিলাম যে হলুদের পরিবর্তে নীল আলো ব্যবহার করলে ল্যামডার মান হ্রাস পায়, ফলে ব্যতিচার ঝালরের প্রস্থ অর্থাৎ এক্স বারের মান হ্রাস পায়, বা ব্যতিচার ঝালর সরু হয়ে যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 13, ইয়ংয়ের পরীক্ষা জলের মধ্যে করলে পটির বেধের কি পরিবর্তন হবে? পটির বেধ মানে ব্যতিচার ঝালরের প্রস্থ, তাহলে আবার সেই এক্স বার ইকুয়াল টু ক্যাপিটাল ডি ল্যামডা বাই 2d, এটা লিখে নিতে হবে। জলে যদি পরীক্ষাটি করা হয় জলে, তাহলে দেখো এই দূরত্ব বা এই দূরত্বের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে বলতে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে। জলে যাওয়া মানে বেগ কমে যাবে, বেগ কমে গেলে তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটাও কমে যাবে। তার মানে জলে গেলে তরঙ্গ দৈর্ঘ্যটা কমে যাবে, আর তরঙ্গ দৈর্ঘ্যটা যদি কমে তাহলে এক্স বারের ভ্যালুটাও কমবে। তাহলে আমরা ওইটুকু লিখব। পরীক্ষাটি জলে করলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান হ্রাস পাবে। তাই সমীকরণ হতে দেখা যায় যে এক্স বার এর মান হ্রাস পাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, সুসঙ্গত উৎসদের ব্যবধান যখন খুব বেশি হয় তখন কোনো ব্যতিচার সজ্জা
অবেক্ষণ করা যায় না কেন? অবেক্ষণ করা যায় না মানে পর্যবেক্ষণ করা যায় না কেন বা দেখা যায় না কেন? তাহলে সুসংগত উৎসদের ব্যবধান যদি খুব বেশি হয়, অর্থাৎ এই 2D এর ভ্যালুটা যদি অনেক বড় অনেক বেশি হয়, তাহলে সুসংগত তাহলে ব্যতিচার ঝালর বা ব্যতিচার সজ্জা দেখা যায় না কেন? এক্ষেত্রে যে ব্যতিচার ঝালরের প্রস্থ সেই ব্যতিচার ঝালরের প্রস্থ x বার, প্রথমে ওই x বার ইকাল টু ক্যাপিটাল D ল্যামডা বাই 2D সমীকরণটাকে লিখে নিই, তারপর মূল ব্যাখ্যার দিকে যাব। এখানে আমাদের যা দেওয়া হয়েছে তাতে 2D এর মান অনেক বৃদ্ধি পেয়েছে, 2D এর মান অনেক বৃদ্ধি করা হয়েছে, বেশি রাখা হয়েছে। এবার দেখো 2D এর মান যদি খুব বেশি হয় তাহলে x বারের মানটা কি হবে? x বারের মানটা খুব কম হবে। 2D এর মান খুব বেশি হলে x বারের মান খুব কম হবে, মানে পটিগুলি খুব সরু হবে। x বারের মান খুব কম হবে মানে কি, এত বড় বড় নয়, পটিগুলি তখন খুব ছোট ছোট হবে, সরু সরু হবে, এবং উজ্জ্বল অন্ধকার খুব ঘনভাবে অবস্থান করবে। তার জন্য ব্যতিচার সজ্জাটাকে তখন আর স্পষ্ট পরিষ্কার করে বুঝতে পারা যাবে না। তাহলে x বারের মান খুব কম হবে, পটিগুলি খুব সরু হয়ে ঘন সন্নিবিষ্ট অবস্থায় অবস্থান করবে, তাই এক্ষেত্রে ব্যতিচার সজ্জা অবেক্ষণ করা যাবে না বা দেখা যাবে না, লিখে দিচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ভালো ব্যতিচার ঝালর সৃষ্টির জন্য সরু রেখাছিদ্রের প্রয়োজন কেন? এখানে খেয়াল করে দেখো, রেখাছিদ্রগুলি খুব সরু হতে হয় আমরা জানি, কিন্তু যদি এরকম বড় হয়ে যায় তাহলে কি হবে? রেখাছিদ্রগুলি এত বড় বড় যদি হয়ে যায় তাহলে কি হবে? তাহলে এখানেতে এইটি একটি রেখাছিদ্র, এদের থেকে যে তরঙ্গগুলি যাবে তারা উপরিপাতিত হবে, তারা এখানে ব্যতিচার নকশা তৈরি করবে একটি। আবার ধরো এরপরে এই অংশটা আবার সরু করে ভাবো, এই অংশটা এখান থেকেও আবার সরু করে ভাবো, এখান থেকে যে তরঙ্গ বের হবে, এখান থেকে যে তরঙ্গ বের হবে, তারা আবার উপরিপাতিত হবে, ব্যতিচার নকশা গঠন করবে, সেই ব্যতিচার নকশা এই পর্দার উপরেই পড়বে। তাহলে এরকম যত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র ভাবা যাবে, এই বড় ছিদ্রটাকে যত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের সমষ্টি বলে ভাবা যাবে, ততগুলো সেট হবে তরঙ্গের, তারা উপরিপাতিত হবে, ব্যতিচার ঝালর গঠন করবে ততগুলো সেট। সবাই যদি একসঙ্গে পর্দার উপরে পড়ে তাহলে কারো উজ্জ্বল পটি কারো অন্ধকার পটি সব চাপাচাপি হয়ে আর পর্দার উপরে পড়বে, তার মানে পুরো পর্দাটা একসঙ্গে সমানভাবে আলোকিত লাগবে। তার মানে ব্যতিচার ঝালর তখন আর স্পষ্ট করে পর্দায় পাওয়া যাবে না। তাহলে এরকম লেখাটি লিখে নিতে হবে। তাহলে এখন এই পর্যন্তই।